বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। প্রথমে আবেদন করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্ট্রেট অফ হরমুজে যুদ্ধ অব্যাহত, মাঝে মাঝে 2-4 দিন করে পজ হচ্ছে, অর্থাৎ দুপক্ষই যুদ্ধ বন্ধ করছে, আবার দেখা যাচ্ছে দুপক্ষই যুদ্ধ শুরু করছে। ইরান এবং আমেরিকার যে সৈন্যবাহিনী, তার জাহাজ, তারা স্ট্রেট অফ হরমুজের বাইরে সমুদ্র অপেক্ষা করছে, মাঝে মধ্যেই তারাও আক্রমণ করছে। তো ডোনাল্ড ট্রাম্প এখন একটা খুব চাপে আছেন এই জন্য যে তার স্ট্রেট অফ হরমুজকে নিয়ে এটা একটা গলার কাঁটা হয়ে গেছে। আগামী নভেম্বর মাসে তার ইউএস যে সেকেন্ড মিড টার্ম ইলেকশন, অর্থাৎ ওখানে 2 বছর ছাড়া একজন ক্ষমতা আসার পর প্রেসিডেন্ট যিনি হন, তিনি 4 বছর ক্ষমতায় থাকেন, কিন্তু ঘটনাচক্রে 2 বছর পরে তাকে আবার একটা মিড টার্ম ইলেকশন ফেস করতে হয়। তো মিড টার্ম ইলেকশন তার জেতার একটা প্রেশার আছে, সেহেতু তিনি চাইছেন যে যেভাবে স্ট্রেট অফ হরমুজের যে সংকটটা, সেই সংকটটা মিটে যাক এবং তার দেশে তার যে জনপ্রিয়তা কমেছে সেটা যাতে একটু বেড়ে যায়। কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটছে না। যেমন দেখা যাচ্ছে ইরান দাবি করেছে গতকাল বা আজকে সকালে ধরুন, যে ভোর রাতে, যে তারা কুয়েতে যে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি ছিল, সেই সামরিক ঘাঁটিতে তারা কামিকাজি যে ড্রোন, সেই কামিকাজি ড্রোন দিয়ে তারা আক্রমণ করেছে। এবং তাদের মতে যে হামলাগুলো লক্ষ্যবস্তু ছিল ওই কুয়েতে যে আলী আল সালেম এবং আল আহমদ আল জাবের যে দুটো বিমান ঘাঁটি আছে, যেখানে ইউএসের যে যুদ্ধ বিমানের হ্যাঙ্গার আছে, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা আছে এবং যে সামরিক সরঞ্জামগুলো, গুলি, বন্দুক, মিসাইল ইত্যাদি যা রাখা আছে, সেগুলোকে কিভাবে ধ্বংস করা যায় এবং সেগুলোকে কী করে নষ্ট করা যায়। তো এই ঘটনাটার ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে ইরানের দাবিকে স্বীকার করা হয়নি যে তারা কুয়েতে এরকমভাবে আক্রমণ করেছে বলে। এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মিলিটারি হেডকোয়ার্টার সেন্টকম, সেই সেন্টকমের পক্ষ থেকেও বা তাদের যে কর্মকর্তাদের পক্ষ থেকেও কিন্তু এই যে দাবি, ইরানের দাবি, এই দাবির সত্যতা স্বীকার করেনি যে ইরান তাদের যে কুয়েতের দুটো বেসে তারা আক্রমণ করেছে এবং তাদের যন্ত্রপাতি এবং তাদের যে রাডার সিস্টেম সেগুলো সব ধ্বংস করে দিয়েছে। সেটা কিন্তু তারা কেউ এখনো পর্যন্ত স্বীকার করেনি। ব্যাপারটা রয়টার্স একটা যে সংবাদ সংস্থা, তারা জানিয়েছে যে ইরানের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের একটা ধারণা বা একটা বিশ্বাস হয়েছে যে ক্রমবর্ধমান উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যে সেই অনিশ্চয়তা ডোনাল্ড ট্রাম্পকে বড় ধাক্কা দিয়েছে এবং এর জন্য ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে ইরানের সাথে একটা ইরানের শর্তে সমঝোতা করতে বাধ্য হবেন। এটা তাদের একটা রাজনৈতিক কৌশল, একটা ডিপ্লোম্যাটিক কৌশল বলা হয়। অতএব যে তারা চাইছে যে ওয়াশিংটনের উপর, আমেরিকার উপরে একটা ক্যালিব্রেটেড এসকালেশন, অর্থাৎ পরিমিত মাত্রার যুদ্ধ, সেই যুদ্ধটাকে একটু বৃদ্ধি করা। তাহলে এই কৌশল যখন অবলম্বন করলে যে চুক্তিটা আগামী দিন হবে, সেই চুক্তিটা আমেরিকার কাছ থেকে তারা যে দাবিটা রেখেছে $300 বিলিয়ন, তারা একটা যে তাদের দেশের যে পুনর্গঠন রিহেবিলিটেশন প্যাকেজ, সে প্যাকেজটা তারা আদায় করতে পারবে। শুধু তাই নয়, তার সঙ্গে তারা ওই যে স্ট্রেট অফ হরমুজে একটা নিজেদের যে নিয়ন্ত্রণ, এবং সেই নিয়ন্ত্রণটা আরও বাড়িয়ে দিতে পারবে এবং ওই অঞ্চলে আরও প্রভাব বিস্তার করতে পারবে। তাই তার একটা লাভ আছে। লাভটা হচ্ছে যে তারা আগামী দিনে ওই অঞ্চলে যত সমস্ত শিপ পার হবে, তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের যে লেভি, মানে যাকে বলে আপনার টোল ফ্রি, সেই টোল ফ্রিটা আদায় করবে। সেটা প্রায় আপনার $20 মিলিয়ন কাছাকাছি। কারণ এটা হওয়া মানে যে সমস্ত জিনিসপত্র ওখান দিয়ে যাতায়াত করবে, তার অনেক যে কস্ট, সেই কস্টটা বেড়ে যাবে। আগে এই রাস্তা দিয়ে কোনো টোল ট্যাক্স ছাড়াই টোল ফ্রি সমস্ত জাহাজ যাতায়াত করতে পারত। ফলে এটা একটা খুব জটিল পরিস্থিতি ওইখানে কিন্তু সৃষ্টি হয়েছে। এর ফলে এই যে আঞ্চলিক যে সংঘাত এই অঞ্চলে স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে, সেটা আগামী দিনে যে আলোচনার মধ্যে দিয়ে মিটবে কি না, এবং মিটলে কতদূর মিটবে এবং তার পরবর্তী পরিস্থিতিটা কী হবে, সেটা এখন সারা বিশ্বের লোকজনকে ভাবিয়ে তুলেছে। এবং আজকেই খবর পাওয়া গেল যে একটা অর্থাৎ একটা যে পশ্চিমী দেশগুলো, তাদের একটা জাহাজ ওইখান দিয়ে পার হচ্ছিল, তার উপরে কিন্তু ইরানের IRGC ব্যাপক একটা আক্রমণ করেছে এবং তার সেই জাহাজের উপর আগুন জ্বলছে, তার সমস্ত ভিডিও বেরিয়ে এসেছে। অবশ্য আজকাল সব AI ভিডিও অনেক বেরোয়, কিন্তু আমি দেখলাম টিভিতে কিন্তু সেই খবরটাও চলছে
যে IRGC ওখানে একটা ওয়েস্টের যে শিপ, একটা পশ্চিমী দেশগুলোর শিপ, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে বা আমেরিকা হতে পারে, সেটা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি, ও পাশ দিয়ে পার হচ্ছিল, তার উপরে কিন্তু IRGC আক্রমণ করেছে এবং সেই জাহাজটা আগুন জ্বলছে। তো এরকম পরিস্থিতির ফলে দেখা যাবে আমেরিকা এই ঘটনা পরে আবারও পুনরায় হয়তো ইরানের উপর আক্রমণ শুরু করে দিল এবং তার প্রতি আক্রমণ শুরু হলো। অর্থাৎ এই নিয়ে যে অশান্তির বাতাবরণ এই অঞ্চল, সেই বাতাবরণ চলছেই, সেই অশান্তির বাতাবরণ কমার কোনো কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে আগামী দিনে সারা পৃথিবীর বুকে যে বিভিন্ন সামুদ্রিক রুটগুলো আছে, এক দিচ্ছেন কত রকম ঝামেলা চলছে, স্ট্রেট অফ হরমুজ একটা ঝামেলা, রেড সির বন্দর আল আবাদ যে পোর্টটা আছে সেইখানে হুথিরা আক্রমণ করছে, সৌদি আরবের জাহাজটা সেখান থেকে পার হতে দিচ্ছে না। এদিকে জিব্রাল্টার প্রণালীতে দেখা যাচ্ছে মরক্কো থেকে হাজার হাজার লোক যে আপনার সাঁতরে যে নৌকা করে, যে ছোট নৌকা করে, যে টিউবে করে, যে ফ্রান্সে পৌঁছে যাচ্ছে, স্পেনে পৌঁছে যাচ্ছে এবং সেখানে একটা সংকটের তৈরি হয়েছে। ফলে যে সামুদ্রিক পথগুলো, এই সামুদ্রিক পথগুলো কিন্তু ক্রমশ ভয়ানক একটা আপনার সংকটপূর্ণ হয়ে যাচ্ছে। এই সমুদ্রপথে যে যাতায়াত, সেই যাতায়াতটা অনেক ঝঞ্ঝাটপূর্ণ হয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে এর কিন্তু প্রভাব সারা বিশ্বে যে একটা তেলের দাম এবং অন্যান্য সামগ্রীর দাম, তারপরে কিন্তু পড়বে। এবং এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীর লোকই আপনার ডোনাল্ড ট্রাম্পের উপর দোষারোপ করতে শুরু করেছেন যে সব কোনো কিছু পরিষ্কার করে না বুঝে হঠাৎ এমন একটা যুদ্ধ শুরু করে দিয়েছেন যে যুদ্ধের ফলে সারা বিশ্বের মধ্যে একটা সংকট তৈরি। যদিও বিভিন্ন দেশ বিভিন্নভাবে তাদের সংকট মেটাবার চেষ্টা করছে, বিকল্প রাস্তা দেখছে, কিন্তু সেই সংকট এত সহজে মেটানো যে সম্ভব নয় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্ট্রেট অফ হরমুজ আর রেড সি দিয়ে যে পরিমাণ তেল এবং অন্যান্য সামগ্রী যাতায়াত করতো, প্লাস মাইনাস হতো এই দিক থেকে ওদিক, ওদিক থেকে এদিকে, সেটা প্রায় 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 বন্ধের মুখে বা ধ্বংসের মুখে বলা যায়। ফলে এই যে মালপত্র যাতায়াতের যে পথ, জাহাজ যাতায়াতের পথ, এইটা বন্ধ হয়ে যাওয়া একটা কিন্তু খুবই সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতিতেও এর একটা ব্যাপক প্রভাব পড়বে। সমস্ত দেশেই এর জন্য আপনার যে জিনিসপত্রের মূল্য, ইনফ্লেশন বা জিনিসপত্রের ভয়ানক মূল্য বৃদ্ধি হচ্ছে, আমেরিকাতেও জিনিসপত্রের ভয়ানক মূল্য বৃদ্ধি হচ্ছে, তার সাথে সাথে একটা ক্রাইসিস, অ্যাভেলেবিলিটি অফ গুডস, তারও একটা ক্রাইসিস হচ্ছে। সময় মতো যে সমস্ত মাল আগে ইজিলি চলে আসতো সেগুলো আসছে না, ফলে সাপ্লাই চেন তার মধ্যেও কিন্তু একটা ডিসরাপশন তৈরি হচ্ছে। ফলে একটা ভয়ানক অনিশ্চিত এবং অস্থিরকর পরিস্থিতি কিন্তু সারা বিশ্বে শুরু হয়েছে এই ইরান আমেরিকার যুদ্ধ কেন্দ্র করে। ইসরায়েল এখন পিছনে চলে গেছে, এখন আমেরিকা নিজেই সরাসরি অঞ্চলে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের মনে কী আছে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কখনো শোনা যাচ্ছে তিনি নেগোশিয়েট করবেন, কখনো শোনা যাচ্ছে তিনি আবার যুদ্ধ করবেন, কখনো শোনা যাচ্ছে তিনি নাকি আপনার ওয়াশিংটনে যে তার হেডকোয়ার্টার আছে, অর্থাৎ হোয়াইট হাউসে যে তার ওভাল অফিস আছে, সেই ওভাল অফিসে অন্যান্য নেতা এবং মিলিটারির লোকজনকে কাছে বিভিন্ন খবরাখবর শুনে অত্যন্ত উত্তেজিত হয়ে পড়ছেন, যেটা তিনি আশা করেননি সেরকম ঘটনা ঘটছে। ফলে দেখা যাচ্ছে তারও যে শারীরিক এবং মানসিক যে একটা চিন্তা, সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। ফলে এর ফলটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখা। এখন ইরান এই চালাকিটা করেছে, এখন আমেরিকা এর প্রেক্ষিতে নতুন কৌশল নেয় কীভাবে এই ইরানের যে কৌশল, সেই কৌশলটাকে কাটতে পারে এবং কীভাবে আবার স্ট্রেট অফ হরমুজকে চালু করতে পারে, কী কী শর্তে ইরানকে নেগোসিয়েশনের টেবিলে নিয়ে আসতে পারে, তার উপরে কিন্তু আগামী দিনে যে বিশ্বের যে আর্থিক পরিস্থিতি, বিশ্বের যে মেটেরিয়ালস ট্রান্সপোর্ট পরিস্থিতি, অয়েল ট্রান্সপোর্ট পরিস্থিতি, তার কিন্তু সবটা নির্ভর করছে। এবং এটা যদি খুব দ্রুত আরও সমাধান না হয়, যে দীর্ঘমেয়াদী যদি একটা যুদ্ধ তৈরি হয়, যেমন রাশিয়া ইউক্রেন চলছে, 4 বছর হতে যুদ্ধ চলছে, সেরকম যদি একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চলে, তাতে কিন্তু ইরানেরও ভয়ানক ক্ষতি হবে, আমেরিকারও ভয়ানক ক্ষতি হবে এবং অন্যান্য দেশ যারা এই সমস্ত দেশ থেকে, সৌদি আরব, কাতার, কুয়েত, এই সমস্ত দেশ থেকে স্ট্রেট অফ হরমুজ হয়ে বা রেড সি হয়ে তেল যাতায়াত করার ফলে সে তেল কিনতো, সেটাতেও কিন্তু ভয়ানক সমস্যা তৈরি হবে। এবং যে মেরিন শিপিং কোম্পানিগুলো আস্তে আস্তে বসে যাবে, বহু লোকের চাকরি চলে যাবে। এর মধ্যেই বিভিন্ন দেশের বহু নাবিক মারা গেছে, ভারতেরই বেশ কয়েকজন নাবিক ওই অঞ্চল দিয়ে জাহাজে আনার সময় সেটা মারা গেছে। সেই নিয়ে ভারত প্রতিবাদ জানিয়েছে যে এরকম হওয়া ঠিক নয়।
ইরানের অ্যাম্বাসাডারকে ডেকে সে কথা বলেছে। ফলে সারা বিশ্বে একটা এইটা কেন্দ্র করে আজকে যে এই যে 3-4 মাসের বেশি সময় হতে ছিল একটা অস্থিরতা তৈরি হয়েছে, তার কিন্তু অবিলম্বে নিরসন হওয়া খুবই দরকার। বিশ্বের অন্যান্য বৃহৎ শক্তি এবং সমৃদ্ধ জাতিপুঞ্জ এগিয়ে এসে ইউরোপিয়ান ইউনিয়নকে এগিয়ে এসে এই সমস্যাটা খুব দ্রুত একটা নিগোসিয়েবল যে সমাধান, একটা নিগোসিয়েবল যে প্রবলেম সলভিং একটা যে এজেন্ডা নিয়ে এসে পয়েন্ট নিয়ে এসে বসে এটাকে কিন্তু সমাধান করা খুব জরুরি। তাহলে কিন্তু প্রত্যেকের জীবনেই এর একটা ভয়ানক যে কষ্টকর প্রভাব সেটা কিন্তু আসতে চলেছে। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।